এইবার শোনেন, চালনার আসরের কথা আমি বলছিলাম সবার হেতাকে। সেই চালনার আসরে আমি নিজে গান গাইতে যাই, কারণ মশাই যখন গান গায় মারাত্মক ভাবে মশায় কামড়ায়। মশা কেমন সহ্য করতে না পেরে এধারে ওধারে সরাসরি আরম্ভ হয়ে যায়। কারণ মশাই ডেকে বলে, তাই গানের শব্দের চাইতে স্বরের শব্দ বেশি হয়। ওই সরকার মশাই মশায় কামড়ায়। উনি তখন একটু চুপ করে বলেছিলেন সেই আসরে আছেন যত ভক্তজনা। কি বললেন কারণ মশাই? বলে, আমি আজকে বলে যাই, এখানে যতদিন কবি গান হবে, যত হাজার লোক আসবে, এ জায়গার মশা ঢুকবে না, এখনো ঢোকে না। আমি নিচে গেছি। সেই চালনার আসরে হচ্ছে কবি গান, যা বলতেছিলাম সবাস্থান। মৃত্যুঞ্জয় মশাই কিন্তু ওই গান শুনতে যায়। তখন কারণ মশাই কোনো মতুয়া নয়, তুলসীর মালা তারকের গলায়, আবার তিলক কাটে বলি সভা কাটে, একজন বৈষ্ণব গোসাই বলে তার গোসাইয়ের পরিচয়। বিপক্ষ কবি যিনি প্রশ্ন করেছেন, তিনি কি প্রশ্ন? যে একই মানুষের মতো কথা নয় অসঙ্গত, রাম কৃষ্ণ গৌরাঙ্গ যা কিছু আমরা করি দর্শন, আসে তারা ধরণীতে, তুমি বলো কবি এ সভাতে, তাহলে কি দেখে চিনব সে অবতার বা স্বয়ং ব্রহ্ম সনাতন? একই তো মানুষ, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা নাক, দুইখানা পাও, দুইখানা হাত, একই তো। কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা নরবধূ তাহারই সত্য। তাহলে মানুষ বেশে সবাই আসে, প্রশ্ন করি তোমার পাশে, কিন্তু এই মানুষ আর সেই মানুষের মধ্যে পার্থক্যটা কি তুমি বলো সবার ঠাই? ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে তার সরকার ব্যাখ্যা করিয়া তখন ঈশ্বরীয় যে চিহ্ন, সেই চিহ্নগুলো করেছিল বর্ণ। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন হিবনাতায়, শঙ্খচক্র বিনজম্বু নামে যেই ফল, কল্প তুলসী পতাকা জাহ্নবী বিকল, এইভাবে বলছিল সবাতল। এইবার বলিতে বলিতে তারকের চোখ যখন ওই মৃত্যুঞ্জয়ের দিকে ধায়, ওই দিকে তাকায়, তখন তার গোসাই যেন কেমন হয়ে পড়ে। তার গোসাই মনে ভাবে গানের পরে গোসাইয়ের সাথে একটু দেখা করতে হবে। গান যখন হলো শেষ, তখন হলো একটা অন্য পরিবেশ, যেমন কথা তেমন কাজ। উনি মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাছে গেলেন, তবে গিয়ে করে প্রণাম জিজ্ঞেস করলেন যে আপনার দিকে তাকালে আমার মন প্রাণ ধরিয়ে দেয়, টানের কারণটা কি? ওই সরকার মশাই আজকে খুব ভালো গান শুনলাম, এইরকম গান খুব কমই হয়। একটা প্রশ্ন করতেছি সরকার মশাই, কি আপনি যে ঈশ্বরের দাত্রিংশ চিহ্ন ব্যাখ্যা করে, ঊনবিংশ চিহ্ন দাত্রিংশ লক্ষণ ব্যাখ্যা করে আপনি বললেন আসলে কোনদিন ঈশ্বরকে দেখেছে নিজের নজরে? বলে না তো। পেলেন কোন জায়গায়? ভাগবতের পাতায় লেখা আছে, আমার দেখা আছে, মুখস্থ করেছি, সেইগুলো বলেছে সবাই। আচ্ছা, আপনি দেখেন নাই, তাতে এত ভালো শুনতে পাই, আর নিজের চোখে সেই ঈশ্বর যদি একদিন করতেন দর্শন, তাহলে সে যে কত চাঁদের আলো বললে আরো কত লাগতো ভালো। তারও গোসাই একটু ভেবে গেল, করে নিবেদন। আচ্ছা গোসাই বলুন দেখি, তিনি এখন আছেন না? তিনি রাম হয়ে অবতীর্ণ হয়েছিলেন বিশ্বভুবন, রামলীলা শেষ করে চলে গেলেন আবার তিনি বৈকুণ্ঠপুরে, তারপরে শ্রীকৃষ্ণ হয়ে ব্রজপুরে দিলেন দর্শন। সেই যে কৃষ্ণ ঋষিকেশ কৃষ্ণ লীলা করে শেষ, রাধার ভাব কান্তি বিলাস করিয়া গ্রহণ, তারপরে সে রোদে এলো, তার সাঙ্গ পাণ্ড নিয়ে হরিনাম বিতরণ করেছিল। আমি তাকে কোথায় পাবো করে অন্বেষণ? তখন মৃত্যুঞ্জয় ডেকে কয়, সরকার মহাশয়, সেই কৃষ্ণ, সেই গৌরাঙ্গ আবার সাঙ্গ পাণ্ড
এই জগতে কবি যারা অত সহজে কিন্তু বিশ্বাস করে না, তারা গোসাই ভাবলেন তাহলে গোসাইর কাজ কি ওই দলে আমারে ধরা? তারা গোসাই বললেন তাহলে এই যে লক্ষণ চিহ্ন আমি করিলাম বর্ণন, আমার কাছে বলেন দেখি হরিচাঁদের মধ্যে তাই আসেন তুমি বিশ্বাস করবা কি কারণ? এই যে মৃত্যুঞ্জয় গোসাই তারক গোসাইকে নিয়ে প্রথম ওরাকান্দি যায়, এটা একটু বেশি আছে বাবা, অল্প এক চুল কমাও, কোনটা এক চুল কমাও। হরিচাঁদ ঠাকুর বসা ছিল যখন তারক গোসাইকে নিয়ে মৃত্যুঞ্জয় গোসাই ওরাকান্দি এলো। হরিচাঁদ ঠাকুর প্রথম দর্শনে বলেছিলাম এত ভালো তোতা পাখি পেলি কোন জায়গায়, অন্তরে দেখ ভেবে এই তোতাটা হরি কথা খুব ভালো পাবে। তারক গোসাই ভাবতেছে এই তো আমার বেলুনের মতো ফুল হয়। তারক গোসাইকে করিয়ে দর্শন মৃত্যুঞ্জয়কে ডেকে বলে এই তোতা পাখি কোথায় পেলে? সুন্দর হরি কথা বলবে বিলক্ষণ। তারক গোসাই মনে ভাবে এ তো আমাকে দলে নেবার মতো ভাব ছাড়া অন্য কিছু নহে। তবে উনি যদি এই হরিচাঁদ ঠাকুর যদি সত্যি সত্যি আমার গৌর হরি হয়, কারণ কৃষ্ণই তো গৌর হরি হলো, সেই গৌর হরি যদি হরিচাঁদ হয়ে এলো, তাহলে যে লক্ষণ চিহ্ন লেখা আছে ভাগবতের পাতায় অন্তরে আমার আছে ভাবো, তাই দেখলে আমি বিশ্বাস করব, তাছাড়া আমি প্রণামও করবো না এই ঠাকুরের পায়। অন্তর্যামী জগৎ স্বামী তারকের মনের কথা জানি এতক্ষণ। আপনারা জানেন আমার চেয়েও ভালো আমার হরি ঠাকুর আলস্য ত্যাগ করার ভাব করে হাত পা ছড়িয়ে দিল, আর যে ওই চিহ্ন লক্ষণ ওটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠল। তারক গোসাই দেখতে পায় এই মানুষটি সারা গায়ে পায় হাতে সেই চিহ্নগুলো দেখা যায়। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাকায়, শঙ্খচক্র মিনজম্বু নামে যেই ফল, কল্পতরুষি পতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কপলাদ পর্বততল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, সুধাকর শস্ত্র আর সুধাকর জপ, এই ঊনবিংশ চিহ্ন পহিলাম সব, তব চিত্রণ নখ চিত্রণ নাভি শুভবীর, আজ আর লম্বিত বাহু অমর শরীর, তারকের নয়নে বহিছে নীল, এ তো আমার সেই মহাপ্রভু আমার শ্রীকৃষ্ণ তখন মৃত্যুঞ্জয় গোসাই ধরিয়ে দিল হরিচাঁদের চরণ পরে। এই যে ধরা আর মরা বলে এরে, তাহলে তারক গোসাই যে হরিচাঁদ ঠাকুরকে অবতার নিরীক্ষণ করে এটা কোনো আন্দাজিয়ে কথা নয়, যা দেখেছিল নিজের চোখে তারক গোসাই তাই দেখে। আমি বাল্মীকির কথাও বলবো না, আমি ব্যাসদেবের কথাও খারাপ কথা তুলবো না, আমি কৃষ্ণদাস কবিরাজেরও বদনাম করবো না, কিন্তু যদি আমি বলতে যাই দুই এক কথা বলতে পারি সবার ঠায়। মহামণি বাল্মীকি তিনি তো রাম জন্ম লইবার 60,000 বছর আগে দিয়েছিলেন রামায়ণ লিখি, তিনি তো রাম লক্ষণের লীলা করেন নাই, দর্শন করেছেন বসে আমি জানি বলি, তবু মনে প্রাণে আমি রামলীলাকে মানি, কারণ রামলীলা যে না মানে সে মানে না তার হরিচাঁদে। আবার কৃষ্ণ লীলাকে আমি সম্মান করি সর্বক্ষণ। আমি বলি স্বভাবত সেই রামই যে কৃষ্ণ হয়ে এসেছিল তার আছে অনেক নিদর্শন। আবার যিনি কৃষ্ণ শান্তি ভঙ্গ তিনি যে হয়েছেন শ্রী গৌরাঙ্গ, রাধা ভাব কান্তি বিলাস করিয়া গ্রহণ, এবং সেই ভাব যখন দিতে এলো ব্রাহ্মণরা বাধা দিয়েছিল, যে কারণে তার হরিচাঁদ হয়ে আবার করতে হলো অবতরণ। বসে শুনেন নরনারী, আমি আগাগোড়া চেন সহ বিশ্বাস করি, কাউকে অসম্মান করি না কখন। ধরো আমার কথা ধরো, তুমি আগে চিন্তা করো তুমি আমার হরি ঠাকুরকে মানো কিনা, এইটা আবার জানা প্রয়োজন। তাহলে তারক গোসাই কেন লেখে আমি বললাম সবার বাকে,
এইবার যে প্রশ্ন করেছে উত্থাপন, যে বাল্মীকি মুনি যিনি মহাসাধক ছিলেন তিনি আপনারা জানেন নারী নর, আগে তার নাম ছিল দস্যু রত্নাকর। আর এইদিকে কত জোরে দেশে একটা, এর কি বোধ বরাদ্দ কিছু নাই নাকি? এই সামনের থেকে আসতেছে ওই জায়গা, অত জোরে দিলে মানুষ শুনে শুকায়, একটু কমাতে হবে। বাহ, দেখেন, কারণ বাল্মীকি মুনি উনি তো হয় নাই একদিনই, ৬০,০০০ বছর ধরে করিয়া সাধন মরা মরা জপিয়ে রামপদ ভজিয়ে বাল্মীকি হয়েছিলেন তখন। ভালো কথা। এবার ব্যাসদেবের কথা যদি বলতে যাই, ব্যাসদেবের জন্মটা ভালো হয় নাই, মানে জাগতিক জগতে যদি আমরা দেখতে যাই, আমি কিন্তু ছোট করবার জন্য বলছি না মহাশয়, জন্ম হোক যথাকথা, কর্ম চাই ভালো, কর্মের দ্বারাই চলে জীবের আভ্যন্তরীণ আলো। যদি কোনো কুমারী মেয়ের সন্তান হয় তাহলে সেই সন্তানকে কি বলে সবাই? কোন কুমারী মেয়ের সন্তান বলে, তারা কি সন্তান বলে? কথা কও, জারজ সন্তান। আমি নাই সমাধা, ব্যাসদেব কিন্তু জারজ সন্তান। যখন ব্যাসদেব করেছিল জন্মগ্রহ, আপনাদের নিশ্চয়ই আছে জানা, তার বাবা কিন্তু তার মাকে বিবাহ করে না। করেছিল কি? করে নাই। তাহলে কুমারী অবস্থায় জন্ম নিল, তাহলে জন্মটা মন্দ না ভালো? ভালো। কারণ যার নাম পরাশর, ঋষিদের মধ্যে ছিল অনেক দল। ব্যাসদেবের পিতার নাম পরাশর, উনি জানেন বিদ্যজন। যখন ওই ব্যাসের মা মৎস্যগন্ধা খেওয়া দেয়, পরাশর পার হতে যায়, পরাশর তার সাধনার দ্বারাই দেখতে পায় যে এই পৃথিবীতে এসেছে একটা এমন শুভক্ষণ, যুগ যুগান্তরে এমন শুভক্ষণ আসতে পারে, যদি এই সময়ে কোন পুত্র করা যায় জন্মগ্রহণ, অন্তরে দেখেন ভেবে সেই সনাতন ধর্মের ধারক বাহক হবে। তখনই কিন্তু ওই মৎস্যগন্ধার সঙ্গে হয়েছিল মিলন, সেই ঋষি বীর্য করেছিল রক্ষণ। তাহলে মাত্র দ্বাদশ জন্মের ভিতরে ব্যাসদেব জন্মগ্রহণ করে। তার নাম কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এর একটাও নাম না, গায়ের রং কালো ছিল এই জন্য কৃষ্ণ নাম হলো। দ্বীপের উপর জন্ম নিল তাই দ্বৈপায়ন বলা হলো। চারিবেদের করে ব্যাস তাই নাম ধরল বেদব্যাস। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমি জানে সভাপাস তার শ্রীপাদ পদ্ম করিয়া বন্ধ। সে এমন মহা সাধু ছিল, আপনারাও জানেন ভালো, যে তার শিষ্য সঞ্জয়কে দিব্য দৃষ্টি তিনি করেছিলেন অর্পণ, যার দ্বারাই দূরের জিনিস সঞ্জয় দেখতে পায়। কুরুক্ষেত্র যুদ্ধ কত দূরে হয়, আর ধৃতরাষ্ট্রের কাছে থেকে অত দূর থেকে দেখে দেখে ধৃতরাষ্ট্রকে সমস্ত যুদ্ধের বর্ণনা দেয়। আপনারা দেখবেন গীতা পড়ে প্রথমেই ধৃতরাষ্ট্র উবাচ আছে, তার ভিতরে প্রথমেই ধৃতরাষ্ট্র উবাচ, তারপরে সঞ্জয় উবাচ। অর্থাৎ সঞ্জয় যা দেখতে পাচ্ছে সেইগুলো ধৃতরাষ্ট্রকে বলছে। এই শক্তি তাকে কে দিয়েছে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ছাড়া কেউ নয়। জানেন যত জ্ঞানবান 14 লক্ষ, ওই যে 18 পুরাণ, এগুলো সবই কিন্তু ব্যাসেরই বিরচন। সে কৃষ্ণলীলা লিখে গেল, ব্যাস খুবই ভালো। কোথায় কিভাবে জন্ম হলো এটা বিচার্য বিষয় নহে কদাচন। কৃষ্ণদাস কবিরাজ তার কথা যদি বলি সভাবাদ, সেও রাধা গোবিন্দের আশীর্বাদী মালা গলায় পড়েছিল যখন, তারই আশীর্বাদ মতে নিজের হাতে ওই দেখেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত করেছিল লিখন। তিনিও কিন্তু গৌর হরির লীলা করেনি দর্শন। গৌর হরি চলে যাবার কম করে 65 বছর পরে এই কৃষ্ণদাস কবিরাজ তিনি কলম ধরে এই লীলা করেছিলেন লিখন। এ কথা বলছি সমাবাস, তাই বলে আমি করি অবিশ্বাস, তাকেও ভাববেন না কখন। আর আমার তারক গোসাই জেনে নিজের চোখে দেখেছেন তিনি যে হরি ঠাকুরের মধ্যে পড়ে যে ভাগবত খানি
যে সমস্ত চিহ্ন লক্ষণ নিজে করেছেন অধ্যয়ন, সেইগুলো দেখার পরে তারক গোসাই কলম ধরে নিজে করেছেন লিখন। এবার তারক গোসাই কেমন? অধীয় দেশে পরিচয় তারক গোসাই মাছ বিক্রি করে খায়। ব্যাসদেব তো জেলেনির গর্ভে জন্ম হয়। ব্যাসদেব নিজে লিখেছে, জাত রসস্তু কৈবর্তাৎ সব কাজ পরাশর মান্ডব্য মণ্ডুকি সম্ভবা বশিষ্ঠ গণিতাত্মজ। কথাগুলো ভালো করে বোঝো। বশিষ্ঠ ঋষিদের মধ্যে যিনি বিশিষ্ট, তিনিও ছিলেন বেশ্যার নন্দন। তাতে কি হয়েছে? আমার কাছে বলুন দেখি, বেশ্যার ছেলে হলে সে ভালো ছেলে হতে পারে নাকি? এটা হচ্ছে যে পুরুষের সঙ্গে হয় মিলন, নারী কিভাবে তাকে করেছে গ্রহণ, তার দ্বারা সেখানে আত্মা হয় আকর্ষণ। নারীটি যদি সৎভাবে পুরুষকে গ্রহণ করে, তার শ্রদ্ধা ভক্তি নিয়ে হৃদয় মন্দিরে, যেমন পুরুষের সঙ্গ আমি পাইনি জীবনে কখন, অন্তরে আমার আছে ভাবো আমি এর কাছ থেকে একটা সুসন্তান লাভ করব। এই ভাবের উপর নির্ভর করে যে কেমন সন্তান সে করাবে জন্মগ্রহণ। এই জন্য বশিষ্ঠ সে ঋষির মধ্যে বিশিষ্ট, নিজে ব্যাসদেব করেছে লিখন, জাত ব্যাসস্তু কৈবর্তাৎ। তাহলে ব্যাসদেব জন্ম নিল জেলেনির গর্ভে, বসে শুনেন জ্ঞানী সর্বে, দাঁড়িয়ে বলি সভ্য সবার সাক্ষাৎ। জাত ব্যাসস্তু কৈবর্তাৎ সব কাজ পরাশর। সপস নামে একটা জাতি আছে বলি আমি আপনাদের কাছে, যারা মৃত কুকুরের মাংস পর্যন্ত রান্না করে খায়, তাদেরই ঘরে পরাশর ঋষি ব্যাসের বাবার জন্ম হয়। তাহলে পরাশরের মায়ের নাম উগ্রসতী চণ্ডালিনী। বসে শুনে জ্ঞানীগুলি, তাতে কি আসে যায়? কে মাছ বিক্রি করে খায়, চুরি তো করে নাই, ধর্ষণ করে নাই, ডাকাতি করে নাই, আমার তারক চাঁদকে কর্ম করে খেয়েছেন তিনি। তাই বলে সে ভালো মানুষ হতে পারে না? বসুরা মাছ বিক্রি করে খায় বলে তাহলে এরকম বাজে কথা বলো সবার তলে? শোনো তাহলে তারক গোসাই কেমন মানুষ ছিল, দুই একটা প্রমাণ দেই সবাই। আপনারা শুনেন চেন্নাই একটা বাড়িতে ব্যান উঠেছিল, ওই যে পুকুর কাটতে যাইয়ে, শুনছেন তো? ওটা কাদের বাড়িতে কি জানেন? অনেকে জানেন না, শুনিয়ে নেন। যিনি আমেরিকাতে এই মতুয়া ধর্ম নিয়ে গিয়েছিলেন এবং সারা পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম লোক সংস্কৃতি বিভাগ কল্যাণী ইউনিভার্সিটিতে খুলেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম প্রয়াত শ্রদ্ধেয় পিএইচডি ডিলিট ডক্টর তুষার চট্টোপাধ্যায়। তার বাবার নাম নয়নঞ্জন চট্টোপাধ্যায়, তার দাদুর নাম দুর্গাচরণ চট্টোপাধ্যায়। ওই বাড়িতে এই অধ্যায়, খালি নদীর এপারে ওপারে এই দুর্গাচরণ চট্টোপাধ্যায় আর তার গোসাই বাস করে। ওই দুর্গাচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন ওই পুকুর করেছিল খনন, বসে শোনেন জ্ঞানী দল, অনেক মাটির নিচে দিয়ে ওই বড় একটা ব্যান উঠেছে, যার গায়ে অসংখ্য চেটো লাগানো পরে দর্শন। চেটো তো আপনারা চেনেন তো, চেটো ভালো বাংলায় চেটো। এখন ওইটা দেখার পরে সবাই মনে চিন্তা করে, এত মাটির নিচে ব্যান জীবন ধারণ করে কি করে আসে মহাশয়, আবার চেটো গুলো কেন লাগানো তার পায়? তখন দুর্গাচরণ চট্টোপাধ্যায়টা ডাক দিল, তা উনিও কাছে এলো, উনিও দেখে পড়লেন সমস্যায়। এইবার আশেপাশে যত পণ্ডিত বর্গ ছিল সবাইকে খবর দিয়ে নিয়ে এর মীমাংসা কেউ দিতে পারে কিনা এইটা জানবার আশা। কেউ পারে না। একজন কয়, শোনে এই তারক গোসাই কবিগান গাইয়ে বেড়ায়, বড় বড় মীমাংসা দেয়, ওনার একটু ডেকে আনা যায় না? আর এখন তারক গোসাই কারালে একটু কবিগান গাইলে এসব তত্ত্ব কথা বুঝো না, সে বোঝে নাকি? একজন কয় আনিয়েই দেখো। দুর্গাচরণ চট্টোপাধ্যায় যিনি, তার কথার মূল্য দিলেন তিনি, বলো যাও দেখো যদি তারক গোসাই থাকে তাকে আমি তার কাছে করো জিজ্ঞাসা। তারক গোসাই বাড়ি ছিল, খবর পেয়ে তাড়াতাড়ি চলে এলো। তারক গোসাই এসে সমস্ত কিছু
দেখিয়েছে। তখন দুর্গাচরণ চট্টোপাধ্যায় ডাকলে তার গোসাইকে ডেকে কয়, এই যে চেঁচো লাগানো কেন ব্যাঙের গায়ে, আর এত মাটির নিচে কি করে সে করেছে জীবন ধারণ? ধরো আমার কথা ধরো, তুমি যদি পারো সুমীমাংসা দাও, তুমি ভালো কবি একজন। তার গোসাই ডেকে কয়, এই ব্যাঙটা আগের জন্মে একজন কামুক গুরু ছিল বসুধায়, লোভী কামুক। ওই যে ও যে ব্যাখ্যা দিয়ে গেছে ওই গুরু ছিল। ওই লোভী কামুক গুরু হওয়ার ফলে এবার জন্ম নিয়েছে ভেদ কুলে, মানে ব্যাঙ কুলে। আর তার শিষ্য মহল ছিল, সেই শিষ্যগুলো তারা একটু হয়ে লেগে আছে না, বলে তাই তোমারে ছাড়বো না গোসাই, তুমি আমাদের শোষণ করে খেয়েছো সর্বদা, অন্তরে আমাদের আছে ভাবো, আমরা হয়ে তোমার গায়ে বসে তোমার রক্ত চুষে খাবো। সেই কামুক গুরু সে এসে ব্যাগ হয়, আর শিষ্যরা চেটো হয়ে লেগে আছে। তাই কেউ কেউ বলছে এলো কবিয়ালি যুক্তি, এ বিশ্বাসযোগ্য কথা নয়। তখন দুর্গাচরণ চট্টোপাধ্যায় ডাক দিয়ে বলে, সরকার মশাই তাহলে মুক্তি পাওয়ার সংবিধান কি বলতে পারেন এই জায়গায়? বলে হ্যাঁ পারি। কি? আস্তে কাণ্ড বড় চমৎকার। দীক্ষা আছে দুই প্রকার, একটা শাস্ত্রমতে আর একটা সাম্ভবী দীক্ষা বলে জগতে। বলে সাম্ভবী দীক্ষায় যদি কারো অধিকার হয়, অর্থাৎ নিজের চেতন শক্তি কারো ভিতরে দিয়ে কুণ্ডলিনী জাগানোর শক্তি যদি থাকে কোন মহাপুরুষের গায়ে, একমাত্র সে পরশ দিলে পরে এই জ্ঞান উদ্ধার হতে পারে, তাছাড়া নয়। বোঝা গেল? খালি গুরু হলি হবে না, সবার মধ্যে কিন্তু এই শক্তি থাকে না। অর্থাৎ দৃষ্টি শক্তি দিয়া, তার ভিতরে শক্তি নিয়া যে কারো কুণ্ডলিনী চেতন করে দিতে পারে, সেই মহাত্ম নেই বসুধায়। ওই কথা শোনার পরে দুর্গাচরণ চট্টোপাধ্যায় ডাক দিয়ে বললো তার গোসাইয়ের ধারে, তাহলে এমন মানুষ পাবো কোন জায়গায়? অন্তর্গৃহে একটু ভেবে নেওয়া ভালো। কারণ গোসাই যখন ওই ব্যাংকে আকর্ষণ করবো, ব্যাংক লাভ দিয়ে আমার তারকের চরণে পড়ে দেহ ত্যাগ করবো, সেই জায়গায় চেঁচোগুলো গেল মনে, পড়ে গেল ঝাড় করে, সবাই যখন দেখতে পারে সেই সে শুধু কবি নয়, সে একজন মহামানব এই বসুধায়। এই বাড়ির থেকে তারক ভাগবত টাইটেল দেওয়া হয়, সে ঘটনা আলাদা একটু বলবো, শুনবে সবাই। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায় যিনি বৈষ্ণব অপরাধ করেছিলেন, যে জন্য বিধান দিল যে আপনার বাড়িতে 7 দিন পর্যন্ত ভাগবত পাঠ দেওয়া ভালো, অনবরত। যেমন ওই যে অষ্টম প্রহর নাম হয়, 32 প্রহর হয়, ওই রকম 57 প্রহর ভাগবত পাঠ দিতে হবে। ওই ভাগবত পাঠ যখন দিল, তার অবশ্যই নিচ জাত অনেক জ্ঞান, কিন্তু বাড়িতে একটা বস্তা নিয়ে একটু দূরে চুপ করে বসে ভাগবত পাঠ শুনতেছি। এখন শুনে ওরা যে শ্লোকগুলো বলে বদলে, শ্লোকগুলো ঠিক করে, পাণ্ডিত্য আছে, কিন্তু যখন ব্যাখ্যা করতে যায় কিছু কিছু শ্লোকের খুব ব্যাখ্যাও দেয়, তখন তার মাথায় আলিও ঝুল দেয়। ওই ভাগবত পাঠক যারা নবদ্বীপ থেকে গেছে, তারা ওরা ওই দৃশ্য দর্শন করে জ্বালা ধরে গায়, কে ও? তখন দুর্গাচরণ চট্টোপাধ্যায়কে বললো ডেকে, উনি কে? বস্তার উপর বসে বসে উনি মাঝে মাঝে মাথা ঝুল দিয়ে কেমন আলিও ঝুল দিয়ে ঠোকে, বলে উনি তো কবি একজন। তখন ওকে ডাক দিল তার গোসাই, এই তুমি বলতো আমাদের কোথায় ভুল হয়? গোসাই প্রণাম করি আপনাদের পাই, ভুল ধরার মতো যোগ্যতা আমার আছে কি না আমার বলা সম্ভব নয়, তবে মনের গুলোকে আপনারা ভাগবতের শ্লোকে যখন ব্যাখ্যা দেন, শ্লোকগুলো খুবই ভালো,
কিন্তু ব্যাখ্যাগুলো জায়গায় জায়গায় অমাবস্যার অন্ধকারের মতো হয়ে এলো। এই জন্য বুকের মধ্যে কেমন বাধা লাগলো বলে মাথা ঝুল হয়ে যায়। কোথায় কোথায় বলতে হবে এই জায়গায়। তখন বলে তাহলে ধরেন ভাগবত, ওই ভাগবত ওরা কয়জন আসছে বুঝেছেন? 7 দিন পর্যন্ত হবে, 2-2 ঘন্টা করে একজন পড়ে। তাহলে কয়জন? 12 দুগুণী 24 ঘন্টায় 12 জন আসছে। ওই 12 জন ব্রাহ্মণ করিয়া বসিল আসন। বলে ধরুন আপনার ভাগবত। বলে তুমি ভাগবত দেখবে না? বলে না। তখন প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত বসে শোনেনি কেন বলতো? তারা রসাই মুখস্থ বলে বলে, আর ওরা যে ভাগবত ভুল করেছে সবাতলে, তার খাঁটি যে ব্যাখ্যা তাহা উদ্ধৃতি দিয়ে বলে যখন ওই 12 জন বলে, তাই আমরা পুস্তক গ্রন্থ ভাগবত পেয়েছি, জ্যান্ত ভাগবত জীবনে আমরা দেখি নাই। ওই 12 জন তখন বলেছিল ইনি শুধু কবি নয়, শুধু শুধু না, তারক জয়ন্তী শুধু শুধু পালন করে না রে। বসে শোনেন সুধীশ্বর, সেই নবদ্বীপের 12 জন পণ্ডিত উপাধি দিয়েছিল তারক ভাগবত। ওই দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই পায়। আমি কিন্তু কাউকে ছোট করি নাই। করছি কি? বাল্মীকিকেও ছোট করিনি, আমি ব্যাসদেবকেও ছোট করিনি, আমি কাউকে ছোট করিনি। আমি শুধু তারকের মাহাত্ম্য করতেছি বর্ণন। এইবার সাম্ভবী দীক্ষার কথা দিলাম আমি বক্তৃতা। এই সাম্ভবী দীক্ষার দ্বারায় তারক গোসাই রমণীকে কুণ্ডলিনী চেতন করেছিল। সেই ঘটনা একটু শোনা শুনবেন? হ্যাঁ, কায়দা আছে বাবা। তাহলে শোনেন মহাশয়, যার নাম রূপ গোসাই, রূপ গোসাই নাম শুনছেন তো? শুনেছেন তো গোসাই? আচ্ছা, ওই দীনেশপুরে ওনার বংশের একজন আছে, তিনি দেখবেন হরিলীলামৃত বের করেছে। রমণীকর্তা, রমণীকর্তার কথা বলছি। সেই রমণীকর্তা কি আগে রমণীকর্তা ছিল নাকি? যদি পেত রমণী থাকতো না ওই রমণী। গ্রামে যদি ভালো রমণী বিবাহ করে কেউ করতো আনায়, যদি রমণী একবার নজর দিত তাহলে এক রাত ওই রমণীর কাছে রাখতি হতো। রমণী ছিল এমন কুকর্ম করে করে, আর অত্যন্ত বল ছিল শরীরে, কেউ যেতে পারতো না তার ধারে, লাঠিয়া লাগতো। তো ওই গ্রামে তারক গোসাই যখন গান গাইতে গেল, ওই রমণী ওই দূরে বসে গান শুনছে। কিন্তু তার আগে মিলে পরগনা নিয়ে মিটিং হলো। ওনার ভাইরা যারা ছিল তারা বললো, দেখেন আমার ওই ভাইকে মেরে ফেললে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দাঁড়ে যাবে কি? দাঁড়ে ভাই কত গোসাই এনেছে, মাথা নয় নাই কারো কাছে। কিন্তু তারকের গান শোনার পরে বাড়ি এসে ডাক দিয়ে বলে, ভাই দেবধারে এই একটা কথা শুনবি কি? যে সরকার মশাই তারক সরকার গান গায়, আমাকে বাড়ি একটু নিয়ে আয়। ওই লোকটারে আমার ভালো লাগছে রে, আমার মনে হয় খুলে বলি তোদের পাশে ওই লোকটা যদি আমাকে বাড়ি একবার আসে তাহলে রমণীর স্বভাব দোষ কেটে যায়। এই কথা যখন বললো ভাইয়েরা কি আনন্দ পেল। ভোরবেলা ওই কবি জানালা বাড়ি গেল, দেখে তারক গোসাই ভোরবেলা হাঁটতেছি। ওরা গিয়ে পড়লো, তখন রাঙা পায়, ডাক দিয়ে বলে, তাই সরকার মশাই আমাদের ভাই রমণী, সে অত্যন্ত লোভী, দেখলে পরে রমণী, কুকার্য করে সাধন। বলি আপনার কাছাকাছি আমরা অনেক গোসাই ডেকে এনেছি, কিন্তু ওনাকে ভালো করতে পারে নাই কোন জ্বর। কালকে আপনি গিয়েছিলেন গান, আপনার উপর বেড়েছে ভীষণ টান, বলেছে আপনি যদি আমাদের বাড়ি যান তাহলে ফিরতে পারে তার মন, হয়তো চলো যাই। যখন তার গোসাই সেই বাড়ি গেল, বাড়ির সীমানায় যখন পা দিল, সীমানায় পা দিয়েছে,
রমণী তাকিয়েছিল। ওই রমণীর নজরে যখন নজর দিল মহাশয়, নজর দেওয়ার সাথে সাথে আমি বলি সভ্য সভাকে রমণী হরিবল 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 বলতে বলতে ধুলাই লেখা। ওই হরিবল বলে খালি কাঁপাচ্ছে, কথা আর বলার কোনো শক্তি নাই। এই যে সম্ভবী দীক্ষা বলে কারে, যে শক্তি ছিল আমার তারকের ভিতরে, তখন ওনার গিন্নি এসে ভালোবেসে বিছানা পেতে দিয়েছে, তার গোসাইকে বসবাস করে, বদনা ভরে জল দিল, ফুলের মালা নিয়ে এলো। স্ত্রীর মনটা এবার কত শান্তিতে পরিপূর্ণ হলো। আজকে এই গোসাইয়ের জন্য আমার স্বামী, ভালো স্বামী পাবো আমি, একদম চরণে পড়ে কাঁদতে লাগলো। তখন বললো, মা যা হবার হয়ে গেছে, আর কে দেবে, আর যাবে না অন্য কোন রমণীর কাছে। এইবার আমি আসি মা। এইবার রমণী কর্তার বউ গিয়ে স্বামীর কাছে কয় ডাক দিয়ে, শুনছো তুমি তো হরিবল বলে ভেঙে গেছো, যে গোসাই চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, রমণী তুমি এতদিন ছিলে আমার ঘরের রমণী, আজ তোমাকে আমি মা বলে করি সম্বোধন, তুমিও চলে যাও। আমার মনে আছে ভাবো আমি হরি নামে বলতে হবে, আজকের থেকে একটা নূতন রমণীকে তোমরা পাও। এই যে রমণী গোসাই তারককর্তার দ্বারাই হয়েছে, তাহলে তারককর্তার মধ্যে কি শক্তি ছিল, আমি এক এক করে তাই করিব বর্ণ, আপনারা করবেন বিবেচনা যে তার জন্ম জয়ন্তী পালন করা যায় কি না। যে জন্য 14 নম্বরে হয়েছে সেই জন্ম জয়ন্তীর আয়োজন। আরো অনেক কথা আছে, বলবো আমি আপনাদের।